আমাদের নির্বাচন কমিশন নির্বাচনের তারিখটা ঘোষণা করেছিল তখন বলেন নাই সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচন ঘোষণা আমি চ্যালেঞ্জ করলাম, দেখান। তার মানে সংবিধানের বাইরে, আপনি সংবিধানের বাইরে বসে নির্বাচন করছেন, সামনে প্রশ্ন আসতেই পারে আপনি কিভাবে নির্বাচিত। এখন বলতে পারেন তুমি রাজ্যকে জিজ্ঞেস করলে কিছু আসে যায় না, আসলে কিছু আসে যায় না। শেখ হাসিনা তাই ভাবতো, কিন্তু যখন একটা ঐক্যমত তৈরি হয়ে যায় তখন তো বুলেট টুলেট কিছু চলে নাই। শেখ হাসিনা কিন্তু বলতে পারে নাই আমি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী আসি বলে থাকতে পারে নাই, চলে যেতেছে। তো টাইম ইজ কামিং, আপনাকে তো নিয়মের ব্যত্যয় ঘটানো যাবে না। আর সেই নিয়মের ব্যত্যয় ঘটাই আপনি পার্লামেন্টে বসবেন আর ওইখানে বসে বসে আইন পাস করে দেশবাসীকে মানতে বলবেন, কি করে সম্ভব? আপনি নিজের বিবেক থাকবে না, আপনি আইনের ঊর্ধ্বে থাকবেন আর আমাকে আইনের আওতায় নেবেন, এটা তো হয় না। এইবার আসেন মানবাধিকার কমিশন গঠন, বা আমি ওখানে যেতে চাই যে আমি সেটাই বলতেছি, আপনি গণতন্ত্রের রক্ষা কবচের ভিতরে একটু আগে তো আপনাকে বললাম বিচার নিয়োগের যে বিষয়, আবার আসেন মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এই যে বেসিক জায়গাগুলো আপনার কথায় কথায় বলে 133টা অধ্যাদেশ ছিল, 98টা পাস করছি। আরে ভাই, ভাইটাল জিনিস 5টা পাস করার নাই তো কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আপনি এটার ইউজটা কি? আপনি লোকের সংখ্যা বুঝতে লাভ নাই। এই দেশের লোক এখন সেই জায়গাটায় নাই, কেন নাই সেটাও বলে দিচ্ছি। সেলিম ভাই আমার সামনে ওনাদের দলের দায়িত্বশীল ব্যক্তিরা বলছিলেন জুলাই একটা ইমোশন, ওটা দিয়ে রাষ্ট্র চলে না, বলছে না জুলাই একটা ইমোশন, ওটা দিয়ে রাষ্ট্র চলে না। অথচ আজকে কিন্তু জুলাইয়ের সময় যে এক দফা ঘোষণা আসছিল সেটার ঘোষককে সেটা নিয়ে কারাকারি চলছে, পুরো জুলাইকে নিয়ে তো কারাকারি। তার মানে কি জুলাইয়ের একটা বিশাল ইম্প্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে এখন আছে, এবং এটা বুঝতে পাইরা যে চলতে হবে সামনে জুলাইকে ধারণ করে, তাই এখন এটাকে ক্যাশ করার পরিকল্পনা। ক্যাশ করার পরিকল্পনা কেন বলছি, আপনি প্রফেসর ইউনূস সাহেব যে এই জুলাই জাদুঘর উদ্বোধনে গেলেন, উনি কি ওনাকে যে গ্যালারিতে দর্শক গ্যালারিতে ডাইকাই না ওনাকে বসাইলো প্রধানমন্ত্রীর পাশে, উনি কি জুলাই যোদ্ধা ছিলেন? উনি তো যত বড় আন্দোলন হয়েছে সব দল মিলা করছে, বিএনপিও করছে, উনি তো তখন প্যারিসে, আপনি ওনাকে বসাইলেন। কিন্তু এই মুক্তিযুদ্ধের আর এই যে জুলাইয়ের যারা অগ্রপথিক, আপনি বিএনপি আছেন, জামাত আছেন, ওয়েক্সওয়াইজেড আছেন, নো ম্যাটার, কিন্তু ফিজিক্যালি যে লোকগুলোর সামনে দৃশ্যমান ছিল তার ভিতরে ছাত্রদের কিছু নাম আছে যারা উপদেষ্টাও হয়েছিল, তারা আজকে একটা দলও করছে। তাদেরকে আপনি দাওয়াত দেন নাই তা না, গয়রহ কার্ড দিয়ে দিচ্ছেন না, তাদেরকে আপনি স্পেশাল দাওয়াত দিবেন। স্পেশাল দাওয়াত মানে কি? মঞ্চে বসবে। আচ্ছা, মঞ্চে যদি না বসান, আপনি তাদের দর্শক গ্যালারিতে বসায় রাখেন, এবং তারা যদি যাইতো ওখানে নাহিদরা যদি দর্শক গ্যালারিতে বসে থাকতো তাহলে রেজাল্টটা কি দাঁড়াইতো? রেজাল্টটা দাঁড়াইতো যে জুলাই টোটাল স্বীকৃতি কৃতিত্বটা মঞ্চে যারা বসা আছে তাদের, তাই তারা যায় নাই, কারণ আপনি তার কৃতিত্ব দিতে হবে। এই যে আমাদের স্বাধীনতার একটা ঘোষক নিয়ে আজও বিতর্ক চলছে, সংবিধানে লেখা আছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, চুপ্পু সাহেব ক্ষমতায় থাকার মসনদে থাকার লোভে গিয়ে ওখানে বইতে লেখা আছে বঙ্গবন্ধু ঘোষক, উনি পার্লামেন্টে পড়লেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আপনি পড়েন ভাই, আপত্তি নাই, দেশবাসী তো দেখলো। এই যে প্রহসন, এই প্রহসন করে আপনারা ক্ষমতায় বসে থাকবেন আর এই প্রহসন করে দেশ চালাবেন, পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। এখন সব ওপেন মানুষের কাছে, তো আপনি নিজে আগে ট্রান্সপারেন্ট হইতে হবে। বাংলাদেশ চালাইতে হলে প্রথম শর্ত হলো আপনার ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা। স্বচ্ছ যিনি হন না, এই যে ঘোলাটে লোকগুলা বসেন, ঘোলাটে লোকগুলা বসার মানে হচ্ছে এদেরকে ক্যাশ করে, তুমি এই ঘোলাটে আত্মা নিয়ে আসছো, তুমি স্বচ্ছ না, তুমি এই করতে হবে, তাহলে এই বাটে করবা, তাই চলতেছে। আপনি দেখেন না দেশটা কিভাবে চলে। যে আপনি বললেন যে নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণটি আসলে সরকারি নিয়ন্ত্রণ নেই না দেশের ব্যবস্থাপনায় ত্রুটি? আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন, যেমন ধরেন এই যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন, তার কিন্তু রাজনৈতিকভাবে ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনাটা খুবই কম, খুবই কম। কেন কম? আমরা বিরোধী দলকে তো দেখছি রাজপথে কর্মসূচি পালন করছে। কর্মসূচি পালন করুক, কেন কম সেটা বলি। ধরুন বিরোধী দলের অন্যতম দল আছে জামাত, আসন সংখ্যা 68, নারী আসন আরো আছে 8টা, 76। তামাশা না, মুক্তির চেতনা এমন পর্যায়ে গেছে আমাদের দেশে, চেতনা হইতে হইতে এই চেতনার সময় সবচেয়ে বেশি সিট তারা পাইছে, মানে তাদের জীবদ্দশায়। এর আগে তো এই সিট পায় নাই। তাহলে কি মুক্তিযোদ্ধার চেতনার যে চিৎকার, সেটা কি জনগণ অ্যাকসেপ্ট করে নাই? তাহলে 68টা সিট কিভাবে পায়? কারণ জনগণ চিন্তা করছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করা হয়। এই যে 76টা সিট তার আছে নারী আসন নিয়ে, সেই পার্লামেন্টে কেন ডিস্টার্ব করবে? কারণ সে একটা বিরোধী দলের পতাকা লাগায় ঘুরতেছে, তোমরা তাকে রাজাকার বলো, সে তার বিদেশি বাংলাদেশের পতাকা লাগায় ঘুরতেছে। সুতরাং এই 5 বছরে সে আরো সাংগঠনিকভাবে শক্ত হওয়ার প্ল্যান করবে। এনসিপি একটা দল, সকাল বিকাল যাদেরকে টিভিতে ডাইকাই আপনারা বলেন তোমার আয়ের উৎস কি, আর কোনো দলের টাকার ক্ষমতা আপনাদের নাই, আর কোনো দলের ক্ষমতা নাই আপনারা। আপনি জানেন রাজনীতিবিদরা কেন চলে, আমরা জানি, কিন্তু ওই কয়টা ছেলের নরম পয়সা না এসে তাদেরকে জিজ্ঞেস করেন বারবার উৎস কই, টাকা পাও কই, চলো কেমনে, প্রাডতে উঠো কেমনে, ইত্যাদি ইত্যাদি। এটা বলে দুর্বল বলে 6টা সিট পাইছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা রাজনৈতিক দল 1 বছর যার বয়সে 6টা সিট পাইছে। এখন কেউ কেউ বলে 6টা সিট দেওয়া হয়েছে, দেওয়ালে তো পুরো ইলেকশনটাই বাতিল হয়ে যাবে। এটা কাজে 6টা সিট পাইছে, তো যারা 6টা সিট পাইছে তারা কি করবেন? 2টা নারী আসন, 8টা সিট। রাশিদ খানের জিন্দিগিতে একটা সিট পায় নাই, আওয়ামী লীগের করুণায় পাইছে, তো এখন তারা 8টা সিট পাইছে, তারা কি করবে? পার্লামেন্ট থাক, আমরা দলটা গুছাই। কিন্তু এই দিক দিয়ে সমস্যা নাই, প্রশ্ন অন্য জায়গায়। আপনার বিদ্যুৎ বিল বাড়াচ্ছেন, আকাশচুম্বী গ্যাস বিল, আকাশচুম্বী গ্যাস নাই, এবং তাত্ত্বিকভাবে কোনো উপদেষ্টা বলেন গ্যাস বিল বাড়লে কি হবে, টাকাটা তো দেশের বাইরে যাচ্ছে না, আপনাকে রাইট টেকে দিছে যে আমার কাছে টাকা চুইছে নিয়ে আপনি রাখবেন, পকেট খালি করছে, আমার টাকা চুইছে নিয়ে আপনি রাখবেন, আপনাকে রাইট টেকে দিছে, চিবিয়ে বলে, মানে অসহ্য। আপনি এইভাবে কথা বলতে পারেন না। আবার আরেকজন দায়িত্বশীল মন্ত্রী বলছেন আজকে বিদ্যুতের কোনো ঘাটতি নাই, গ্রামগঞ্জে বিদ্যুতের অভাব নাই, লম্বা লাইনটা লম্বা খুব, কোথাও কেটে গেলে খুঁজে বের করতে সময় লাগে, তাই লোডশেডিং থাকে। এগুলো কোনো যুক্তি? এটা ইয়ের মতো। কেউ বলতেছে এখন ইলেকট্রিক চুলা চালায় সেই জন্য বলতেছে শর্ট, যেটা হাসান মাহমুদ বলছিল প্রচুর মোবাইল রিচার্জ করে তাই বিদ্যুতের ঘাটতি। আমরা কোথায় আসি আমি জাস্ট আমার মাথায় ধরে না। আপনি গণতন্ত্র খুঁজেন, আপনি আগে ঠিক হন,
টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপনি নিজে ভালো তো জগৎ ভালো, এটা যারা লিখছে আজও বাংলাদেশে কোনো দার্শনিক পয়দা হয় নাই যে কথাটা মিথ্যা, যে টু দ্য পিওর অল থিংস আর পিওর। তা নাহলে আপনার কথা শুনবে না কেন? ক্ষমতা সিন্ধির অনেক তো বিষয়টি উপলব্ধি করেন, কিন্তু জানেন একজন সংসদ সদস্য কথা বলেছেন। আপনি সংস্কার না করলে হবে না তো। একটাকে বললামই তো, সিএমএস কেন এত ক্লিন থাকে, ঢাকা মেডিকেল কলেজ চলে না কেন? আপনি হাঁটতে হাঁটতে যাইতেছেন, যেদিকে চোখ যায়, আই এম দ্য বস, আমি যা বলি তাই হবে, এখান থেকে একটা রাস্তা হবে। রাস্তা যাচ্ছে কোথা থেকে জানেন? হাওরের মধ্যে দিয়ে। আব্দুর রহমান সাহেব হামিদ সাহেব নিয়ে গেছে কোথেকে? হাওরের মধ্যে দিয়ে। একটা সভ্য জগৎ এটা চলে নাকি? আপনি হাওরের মধ্যে দিয়ে রাস্তা নিয়ে দুই পাশে কি করে দিলেন? দুই পাশের পানি চলাচল কি করে দিলেন আপনি? দিস ইজ এই হলো আবেদন। আমি হাইটে যাইতেছি, হ্যাঁ এখানে একটা খেলার মাঠ হওয়া দরকার। আমি হাইটে যাইতেছি, এখানে এই ক্যান্টিন হওয়া দরকার, বলে দিলাম। দিস ইজ নট, এটা পলিসি না। আপনার সব সিস্টেমে চলবে অটো। এই অটো করার জন্য যে সংস্কারটা দরকার ছিল, সেই সংস্কারের জন্য গণভোটের সাথে জুলাইয়ের বাস্তবায়ন আপনি করছেন না কেন? আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতেছি, জুলাই সনদ যদি 100% বাস্তবায়ন করা হয়, এই দেশের কোনো ক্ষতি হবে না। নাম্বার 1, কেউ যদি বলতে পারে দেশের ক্ষতি হবে, আমি আর টকশোতে আসবো না। নাম্বার 2, দেশের জনগণের কোনো ক্ষতি হবে না। দেশের ক্ষতি হবে না, দেশের জনগণের ক্ষতি হবে না। আপনার সমস্যা কি? বাড়তি কোনো পয়সা খরচ হবে না। সমস্যাটা কি? তাহলে সবাই একমত হচ্ছে না কেন? হচ্ছে না কেন? দলীয় ক্ষমতা খর্ব হয়ে যায়। 1, 2, আপনি দুর্নীতি করে চাপা দিতে পারবেন না, সিস্টেমে দুর্নীতি বের করে ফেলবে। এখন আপনি দুর্নীতি করে চাপা দিবেন, নেক্সট যে সরকার আসবে তাকে দুর্নীতির টাকা শেয়ার দিয়ে ওটাকে চাপা দেওয়া হবে। ইট ইজ দ্য থিং হ্যাপেনিং। গণতন্ত্রের রক্ষা কবচ যেটি মানবাধিকার কমিশন, গুম কমিশন, স্বাধীন বিচার ব্যবস্থা যেগুলো আছে, সেগুলোতে আসলে রাষ্ট্রপতি কতটা কর্তৃত্ব থাকবে, এবং দলীয় সরকার, বিশেষ করে 2/3 সরকার, সেটি ধন্যবাদ আপনাকে এবং সমালোচক সেলিম ভাই। সেলিম ভাই যেমন জুলাই সনদ থেকে অনেকগুলো বললেন, অনেক কিছু বললেন। এটা এই মুহূর্তে যেটা পড়ছেন ঠিক আছে, কিন্তু এই পড়াটা তো অনর্থক, কারণ এই মোতাবেক কিছু হয় নাই তো। এই মোতাবেক কোনো সংশোধন হয়েছে? হয় নাই তো। এখন পর্যন্ত যে নোট অফ ডিসেন্ট করে রাখছি, তাও তো সংশোধন হয় নাই, কিছুই নাই। ওই এই সংবিধান যেখানে ছিল ঠিক সেইখানে বসে আছে। এবং একটা অদ্ভুত লাগে, সেই সংবিধানে ঢুকলো কেমন ওনারা? সংবিধানের ভিতরে আপনি ঢুকলেন কেমনে? এই যে কয়দিন আগে, 5 মাস আগে, 5 মাস পরে, কয়েকদিন আগে যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করলেন। আচ্ছা, পদত্যাগ করার পর কথা উঠলো কি? আমাদের আইনমন্ত্রী সেলিম ভাই নিশ্চয়ই মনে আছে, আইনমন্ত্রী একেবারে সংবিধানের বইটা হাতে নিয়ে বলতেছে 123-2 অনুচ্ছেদ মোতাবেক এই রাষ্ট্রপতি পদত্যাগ করার পর 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, এবং সেটা সেপ্টেম্বরের 23-24 তারিখের মধ্যে। একেবারে সুন্দর করে সংবিধান বোঝা গেছে দেশ জাতিকে। ওই অনুচ্ছেদের ভিতরেই লেখা আছে, ওই 123-এর মধ্যেই লেখা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। সংসদে ভেঙে গেল, 12তম সংসদে ভেঙে গেল, তার কয়দিন পরে নির্বাচন হয়েছে? কোন সংবিধানে হয়েছে? সেটা নিয়ে একবার প্রশ্ন আছে। না থাকলে আপনি সেই সংবিধানে ঢুকলেন কিভাবে? আপনি যত গল্পই করেন, আপনি ঢুকতে পারেন না। আপনি এখনো সংবিধানে ঢোকেন নাই। এই রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বলছিলেন যে, যেহেতু জুলাই সনদ এখনো কার্যকর নয়, বর্তমান প্রচলিত পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেখানে 70 অনুচ্ছেদ কার্যকর হবে কিনা। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে বিরোধী দল কেন কর্নেল ওলিকে প্রার্থী করলেন। রাষ্ট্রপতি আলোচনাকে ঘিরে রাজনৈতিক দলগুলো, সরকার এবং বিরোধী দলের নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি কাজ করছে কিনা, যেটি বাংলাদেশের রাজনীতিতে এক বড় ধরনের প্রভাব রাখতে পারে। ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক সেলিম ভাই। আপনি প্রথম বলছেন সংবিধানের 70 অনুচ্ছেদ, ওখানে বলাই আছে যে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না, এবং দলীয় সিদ্ধান্তের বাইরে যদি ভোট দেয় তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন যে দলীয় ভোট সব বিএনপির প্রার্থী পাবে। এখন প্রশ্ন হচ্ছে ভোটের সিস্টেমটা কি? ভোটের সিস্টেম আপনি যদি গোপন রাখেন, আমি তো জানি না ঠিক প্রেসিডেন্ট ভোট কিভাবে দেবে, সেলিম ভাই হয়তো আমার চেয়ে ভালো জানবেন। প্রথমবারের মতো দিবেন। যাই হোক, আমি জানি না। সেলিম ভাই আপনি বলেন তো, ভোটটা কি গোপন থাকবে নাকি? এটা আপনার গোপন থাকারই কথা, যেটা আমরা থাকার কথা বলতে কি, মনে করেন গোপন থাকলে তো আমার ভোট আমি কারে দিব কেউ তো জানার কথা না। তাহলে তো ফ্লোর ক্রসিং করলাম কি করলাম না সন্দেহ থাকবে যে 213টা ভোট কোথার কথা, যে 50টা কম পাইছে বিএনপি প্রার্থী, তাহলে বিএনপি ভাবতে পারে যে আমার 50টা ভোট গেল। কিন্তু কোন 50 জন? আমার কাছে মনে হয় বিষয়টা এরকম না। আমি যেটা পত্রিকায় পড়লাম তাতে বোধহয় আপনি কোন প্রার্থীকে দিবেন, প্রার্থীর পাশে আপনার নাম দেওয়া হবে এবং কোন আসনের এমপি এটা লিখতে হবে, এটুকু আমার ধারণা। কাজে ওই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ইট ইজ সার্টেন যে বিএনপির প্রার্থী যিনি থাকবেন সে পাস করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কর্নেল ওলিকে যে প্রার্থী বানানো হইলো এরকম একটা অবস্থায়, সেটা কিন্তু একটা প্রশ্ন, একটা কোশ্চেন মার্ক। এটা কোশ্চেন মার্ক যদি আপনি আনেন তাহলে আমার কাছে একটা আলোচনার বিষয় হয়। আপনি ওইভাবে চিন্তা করেন। আমরা এই মুহূর্ত পর্যন্ত জানি যেটুক, আমার মনে হয় বিএনপির তরফ থেকে কাকে দিবে আমরা জানি না, এখনো কিন্তু স্থির হয় নাই। বাট 11 দলীয় যে বিরোধী দল, 11 দলীয় জোট, তারা কিন্তু কর্নেল ওলি সাহেবকে অলরেডি ডিক্লারেশন দিচ্ছে। তার ক্রাইটেরিয়া কি? উনি একজন আর্মি অফিসার ছিলেন, এবং উনি একজন বীর বিক্রম, এবং উনি একজন মুক্তিযোদ্ধা। আবার যদি আমি ফখরুল ইসলাম আলমগীর দিকে যাই, আমি কারো দোষ দিচ্ছি না বা নিন্দা করছি না। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পারিবারিক ব্যাকগ্রাউন্ডে বলা আছে, তার ফ্যামিলিতে তার পিতা মুসলিম লীগ করতেন, তিনি মন্ত্রী ছিলেন। তো আমরা তো মুসলিম লীগ করা মানি তখন তাদেরকে রাজাকার ধরা হয় স্বাধীনতার পর থেকে। তো সেই হিসাবে তিনি, তার পরিবারের পারিবারিক প্রশ্ন আসে। তো পারিবারিক প্রশ্ন যদি আনেন,
তাহলে বিএনপির যোগ্য প্রার্থীকে। পারিবারিক প্রশ্নটা আমি কেন বলতেছি, বাংলাদেশে ইনশাআল্লাহ তাআলা গত 53-54 বছর যাবত মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের বাইরে কিছু নাই। সুতরাং ইউ মাস্ট পে অনার টু এ ফ্রিডম ফাইটার। তা সেদিক থেকে যদি তুমি বিবেচনায় নেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি বিএনপির প্রার্থী হন, আর কর্নেল অলি সাহেব যদি 11 দলীয় জোটের প্রার্থী হন, আমি তো মনে করি সবার ভোট তাকে দেওয়া উচিত, যেহেতু উনি কনফার্ম একজন বীর বিক্রম এবং নিজে একজন মুক্তিযোদ্ধা। কারণ আপনি স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষে, চেতনার পক্ষে, ফুল টাইম চেতনার পক্ষে। তা আপনি চেতনার পক্ষে থেকে যদি ভোট চেতনার পক্ষে না যায়, তাহলে তো এটা ইনজাস্টিস। সেক্ষেত্রে আমি মনে করি বিএনপির একজন ভালো প্রার্থী আছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমাকে কি বিএনপি ভাটমাস দিবে না, আমি জেনুইন কথাটা বলছি। বিএনপিতে একজন ভালো মুক্তিযোদ্ধা আছে, তিনি নিজের মুক্তিযুদ্ধ করেছেন, উনি মেজর হাফিজ। যিনি বর্তমান ভারপ্রাপ্ত দায়িত্ব আছে, উনি মেজর হাফিজ। আপনি দেখেন একজন ব্যক্তি কতটা ক্রাইটেরিয়া দেন, মুক্তিযোদ্ধা হাফিজ, মেজর হাফিজ, ফুটবলার হাফিজ, তারপরে সাংসদ হাফিজ, মন্ত্রী হাফিজ, স্পিকার হাফিজ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ। তো বিএনপিতে তো এর চেয়ে যোগ্য কোনো লোক নাই। এবং যদি মুক্তিযোদ্ধা হাফিজ ইলেকশন করেন আর মুক্তিযোদ্ধা কর্নেল অলি নির্বাচন করেন, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা হাফিজ যদি ভোট জামাতের ভোটগুলোও পান, তা তো আমার কাছে ভালো লাগবে। কিন্তু যদি মুক্তিযোদ্ধা কর্নেল অলি ইলেকশনে দাঁড়ান আর বিএনপির তরফ থেকে আরেকজন এমনভাবে দাঁড়ান যার এই মুক্তিযোদ্ধা হিসেবে তার পরিচয় নাই, যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বিতর্ক আছে, সে যদি পাশ করে, তখন মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে কথা বলা তাদের জন্য নিষেধ হওয়া উচিত, আমি মনে করি। তো সেই হিসাবে রাজাকি আপনার সঙ্গে যোগ করি, যেটি সাদ হোসেন সেলিম বলেছেন যে আরেকটি নির্বাচনের আগে হয়েছে 91 সালে, যেটি তখন বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, আর বিরোধী দল থেকে দেওয়া হয়েছিল বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। নিশ্চয়ই তাদের দুজনেরও আপনি তো ওইভাবে নিয়ে আসেন, জানেন, তখন আব্দুর রহমান বিশ্বাসই জয়ী হয়েছিলেন। ওইটাতে বললাম, ওইভাবে যদি বিষয় নিয়ে আসেন, তাহলে একটা কথা বলে দেই, এই মুক্তিযুদ্ধের চেতনাটা তো রাজনৈতিক ইস্যু, নোবডি কেউ ফিল করে না। ফিল করলে আপনি মুক্তিযোদ্ধার মেয়েরে রাজাকারের ছেলের সাথে বিয়ে দিচ্ছেন, আবার গল্প করেন। মানুষ, বাংলাদেশের লোকগুলাই জানি কেমন। আপনি যেটা টিকে রাখতে পারবেন সেটা বলেন কেন? আপনি মুক্তিযুদ্ধে এত গুরুত্ব দেন, মুক্তির জন্য জীবন দিয়ে দিতেছেন, হাতাহাতি হয় টক শোতে, যাদের বয়স 75-76 তারা হাতাহাতি করে, উত্তেজনা দেখলে নার্ভাস হয়ে যায় দেশ জাতি। তাহলে আপনি মুক্তিযোদ্ধা ভোট পাবেন না কেন? এই জন্য আমি বলবো, মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন করতে হইলে, মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখাইতে হইলে, বিএনপির মধ্যে একমাত্র প্রার্থী এখন এই মুহূর্তে মুক্তিযোদ্ধা হাফিজ। তাহলে কি কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করে জামাত এবং 11 দল মুক্তিযোদ্ধার প্রতি এখন যদি মনে করেন এখানে ফখরুল ইসলাম আলমগীর সাহেব এমপি থাকেন, প্রেসিডেন্ট পদে থাকেন, আর ওদিকে যদি কর্নেল অলি সাহেব থাকেন, তাহলে যদি ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাস করেন আর কর্নেল অলি যদি ফেল করেন, তাহলে জাতি সুচিন্তিত মতামত দিছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। যেটি আমি আপনার কাছে জানতে চাই যে জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে 11 দল, তারা কি আসলে তাদের এখন যে কার্যক্রম আপনি জানেন, আমি একটু পিছনে যেতে চাই, বিরোধী দলের নেতার বাসভবনের আলোকচিত্র থেকে শুরু করে আলোকচিত্র পরিদর্শন থেকে শুরু করি এবং কর্নেল অলিকে রাষ্ট্রপতি মনোনয়ন দেয়া, তারা কি মুক্তিযুদ্ধের প্রতি ঝুঁকে গেল? ডেফিনেটলি আপনি যখন একটা মুক্তিযুদ্ধের, শুনেন, কর্নেল অলি সাহেব জামাতে যোগ দিলে, বাংলাদেশের ক্যারেক্টারটা কেমন জানেন? আপনি জামাতে যোগ দিলে রাজাকার হয়ে যাচ্ছেন, কিন্তু জামাতের লোক এসে যদি আপনার দলে যোগ দেয়, তখন আপনাকে রাজাকার বলা হয় না। মানে ওইখানে গেলে রাজাকার হয়ে যাবেন, এইখানে আসলে আবার ওই রাজাকার পরিশুদ্ধ হয়ে যায় অন্য একটা দলে গেলে। এই যেমন ধরেন আমাদের প্রায়ত হাসিনা, মানে কি বলে, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তার মেয়ের যখন বিয়ে দিয়ে দিলেন, আমরা জানি রাজাকারের ছেলের কাছে, ওটা জায়েজ হয়ে গেছে, ওটা নিয়ে কোনো বিতর্ক নাই, ওই 16 বছর কেউ কথা বলে নাই। এবং এই যে আপনার একটা, এগুলো দিয়ে প্রমাণ করা যায়, ধাপে ধাপে প্রমাণ করা যায় মুক্তিযুদ্ধের চেতনা না, শুধু ক্যাশ করা। তাহলে আমি আবারও জোরালো কণ্ঠে বলছি, যদি আজকে যেমন আমার এখানে সাদ হোসেন সেলিম ভাই আছেন, উনি যদি মনে করেন বিএনপিতে এমন একজন লোক প্রার্থী দেয় যিনি মুক্তিযোদ্ধা না ব্যক্তিগতভাবে, আর অন্য জায়গাতে একজন মুক্তিযোদ্ধা দাঁড়ায়, কোনো শর্ত ছাড়াই তো মুক্তিযোদ্ধার পাস করা উচিত এবং দলকে বলা উচিত উনি মুক্তিযোদ্ধা, এই অনার টু এ ফ্রিডম ফাইটার। অন্যথায় এটা প্রমাণিত হবে যে এটা শুধুই কথার কথা। এইটি নিয়ে আসলে আপনি বলছেন যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই কথাটা আপনি শুরুতে বলতে, টেকসই গণতন্ত্র মানে আমি এক জায়গায় ঘুরতে গেলাম, গিয়ে দেখলাম যে ভাই এখানে তো একটা এই এলাকায় প্রচুর জেলে আছে। আচ্ছা, তো জেলে আছে তো খাল শুকাই যাইতেছে, এই খালটা খনন করতে হবে, পানি প্রচুর আনতে হবে, পয়লা চলে আসলাম। এভাবে রাষ্ট্র ঠিক হয় না। রাষ্ট্র ঠিক হওয়ার জন্য আপনার প্রাতিষ্ঠানিক যে পরিবর্তনটা দরকার। যেমন আপনি ধরেন একজন ব্রিগেডিয়ার জেনারেল চালান সিএমএইচ, জি হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল যে সিএমএইচটা চালায় সেটা ঝকঝক চকচক করে কেন? ওই ব্রিগেডিয়ার সাহেব ঢাকা মেডিকেল কলেজ চালাইতে দেন ডাইরেক্টর হিসাবে, আমি লিখে দিতে পারি। ব্রিগেডিয়ার তো দূরের কথা, আর্মি চিফকে চালাইতে দেন, ব্যর্থ হয়ে জানাই ঢাকা মেডিকেল যিনি চালান উনিও আর্মি অফিসার। আমি তো সেটাই বলছি, তাহলে সিএমএইচ তো ঝকঝক চকচক করে, কিন্তু ঢাকা মেডিকেল কেন পারে না? কারণ প্রাতিষ্ঠানিক যে সিস্টেমটা, এই যে আপনি একটু আগে বললেন যে টেকসই গণতন্ত্রের কতগুলো শর্ত থাকে। নাম্বার 1, নাগরিকের ভোটের অধিকার। নাম্বার 2, নাগরিকের বিচার পাবার অধিকার। নাম্বার 3, নাগরিকের স্বাধীনভাবে কথা বলা এবং চলার অধিকার। এখন আসেন, ভোটের অধিকার
ভোট যেটা দেখেন, আপনি আনুষ্ঠানিকভাবে ভোট দেখতেছেন, কিন্তু ভোটের পরে বলা হয় জাহিদুরে পাস করানো হয়েছে, মিস্টার এক্স রে পাস করানো হয়েছে, এই কথা কিন্তু হয়। এই যে পাস করানো হয়েছে মানে ভোট হয় নাই, আর পাস করানো হয়েছে মানে ওই সিটটা বিতর্কিত। আচ্ছা, এবারের ভোটে অনেকগুলো আসন এইভাবে আসছে। বলা হয়েছে, তার মানে কি? আপনি যে দুইটা আসনের কথা বলছেন, যে কেউ কেউ বলছে নাহিদকে পাস করানো হয়েছে, ডাক্তার শফিকুর রহমানের পাস করানো হয়েছে, তাই হয়ে থাকে, তাহলে তো দুইটা সিটে নির্বাচন হয় নাই। আপনি জিনিসটা বুঝছেন? এই যে মস্করা করে এসে বইলা ফেলায় টকশোতে এসে যে সমস্ত দলের লোকেরা একবারও ভাবে না, বললাম কি তুমি যেটা বললাম মানে দুইটা সিটে নির্বাচন হয় নাই, এটা তো এই দুইটা তো হয়ই নাই, যেহেতু দেওয়া হয়েছে, তাহলে বাকি 298টার অবস্থা কি? কোশ্চেন মার্ক হয়ে যায় না, বিতর্কিত করে যায়, বাহবা নাই, সস্তা বাহবা, পপুলারিটি। এখন আসেন, আপনি যে নাগরিকের বিচার অধিকার দিবেন, বিচার দেওয়ার অধিকারের পূর্ব শর্ত কি? স্বাধীন বিচার ব্যবস্থা। স্বাধীন বিচার ব্যবস্থার জন্য দরকার কি? স্বাধীন সচিবালয়, বিচার সচিবালয়। সেটা কি করলেন? এই ক্ষমতা এসে সেলিম ভাইরা বন্ধ করে দিলেন। তারপরে বলা আছে বিচারক নিয়োগ যে অধ্যাদেশ, সেটাকে আইনে রূপান্তর করলেন না। তাহলে আপনি স্বাধীন বিচার কিভাবে দিবেন? এরপরে আসেন নাগরিকের স্বাধীনভাবে চলার অধিকার, বলার অধিকার, সেটার সাথে সম্পর্কিত হলো গুম অধ্যাদেশ। সেটা আপনি আজও আইন বানান নাই, পোক্ত করে আনবেন বলছেন, পোক্ত করে আনবো, এই জন্য এটা পাশ করাইলাম না, 5 মাস কিন্তু পার হয়ে গেছে। তার মানে আপনি নাগরিক অধিকার নিশ্চিত করতেছেন না, স্বাধীনভাবে চলার অধিকার নিশ্চিত করতেছেন না, কে চলতে পারে কি পারে না সেটা ইম্যাটেরিয়াল। বিচার ব্যবস্থা নিশ্চিত করতেছেন না যে বিচার পাবে, সেটা আপনি টেকসই গণতন্ত্রের দিকে নাই। এগুলোই তো গণতন্ত্রের রক্ষা কবচ। জি, অথচ আপনি হাঁটতেছেন এক জায়গায় গেলেন, হ্যাঁ আমার এখানে একটা স্টেডিয়ামের দরকার, ঘোষণা করে একটা স্টেডিয়াম হয়ে গেল। দিস ইজ নট দ্য ওয়ে টু লিড দ্য কান্ট্রি। সাদাত হোসেন সেলিম, সেলিম ভাই আলোচনা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি। রাজীব ভাই একটি বিষয় নিয়ে এসেছেন, সেটি হচ্ছে গ্যাস এবং বিদ্যুৎ লোডশেডিং। গ্রামাঞ্চলের অবস্থা খুবই নাজুক পর্যায়ে চলে গিয়েছে, গ্যাসের পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। আপনি জানেন যে গ্যাস বিদ্যুৎ নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হওয়ার একটা সংজ্ঞাও মাননীয় প্রধানমন্ত্রী আজ চট্টগ্রামের জনসভায় বলেছেন যে বিভ্রান্ত বিশৃঙ্খলা করবেন না। তিনি একদম উদ্দেশ্য করে বলেছেন একটি যারা গুপ্ত আছেন, দেশ বিরোধী এরকম একটি না, চক্র গ্যাসের সক্রিয় আছে, তিনি তার একটা অভিযোগ। গ্যাসের তো একটা সংকট স্বল্পকালীন জীবনে সেটা বেশ বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে, সাপ্লাই লাইনে কোনো একটা প্রবলেম হয়েছে, 4 দিনের মধ্যে সেটা ঠিক করার পরে আপনার গ্যাসের সংকট আপাতত নাই। তারপরেও আমরা ধরেন অনেক সময় আমি অনেক জায়গায় শুনি যে আপনার গ্যাস দুপুর পর্যন্ত আসছে না, আর দুপুরে পরে আসে। তারপর অনেক ক্ষেত্রে আবার আপনার রাতের বেলা গ্যাসটা নির্বিচ্ছিন্ন থাকে, দিনের বেলা থাকে না, এটা সংকট আছেই। এই সংকটটা ইনশাল্লাহ কেটে যাবে। আর আপনারা জানেন যে এই যে যুদ্ধ সাথে ইরান যুক্তরাষ্ট্র না, ইসরায়েল যুদ্ধ একটা হলো যে আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এই যুদ্ধটা আমাদের উপর দারুণভাবে প্রভাব ফেলেছে। তারপরে ইরান আর মানে আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধটা আমাদের উপর প্রভাব ফেলেছে, এবং অনেকগুলো টাকা, বাড়তি টাকা আপনার তেল এবং গ্যাস কিনতে চলে যাচ্ছে। আর আপনার বিদ্যুতের একটা ঘাটতি আছেই, প্রতিদিনই তো বিদ্যুতের ব্যবহার বাড়ছে। তো সেই হিসেবে ঘাটতি পূরণ করার জন্য মানে একটা শক্ত একটা অবস্থানে যেতে হবে, এবং আরও অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে, এবং এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে হবে গ্যাস এবং বিদ্যুতের উপর। এবং আপনার এটা কোনো ব্যত্যয় ঘটানো যাবে না আর কি, আমরা মনে করি আর কি। আর আপনার মাননীয় প্রধানমন্ত্রী কেন এই শঙ্কা প্রকাশ করলেন যে একটি চক্র এখনো সক্রিয় আছে একটা অস্থিরতা তৈরির জন্য? এটা কি সংকটকে পুঁজি করে স্বৈরাচারের একটা মোকাবেলা করে? বড় ধরনের একটা মানে তাদের একটা সমর্থক গোষ্ঠী আছে না, যাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, যাদের মধ্যে কোনো আত্মজিজ্ঞাসা নাই, আপনার যাদের মধ্যে কোনো আপনার আত্মসমালোচনা নাই, সেরকম একটা গোষ্ঠী আছে। পাশাপাশি অনেকেই তো আপনার ঘর পড়ার মধ্যে আলো পড়া দিতে চাইবে। তো সরকারি দল হিসেবে তো সরকার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এইসব সংকটকে মোকাবিলা করবে, কোনো সমস্যা নেই। এবং এখানে বিরোধী দল সরকার বয়স 6 মাস হওয়ার আগেই রাজপথে নেমে আপনার শেষ সচিবালয় ঘেরাও করতে যায়। তো এই দেশে কোনো সংকট মানে হবে, গদি ছাড়তে বলে। গদি ছাড়তে বলে। এখন গদি ছাড়তে হবে, যে ধর কথা যে গদি ছাড়তে হয়, তো কার কাছে ছাড়বে, কেন ছাড়বে? তাহলে জনগণ যে ভোট দিল 5 বছরের জন্য একটা নির্বাচন করলো, এইটা আসলে মানে বলার জন্য বলা আর কি। তবে আমরা আশা করবো আর কি সরকারের যে আপনার রাষ্ট্রযন্ত্রকে আরও সক্রিয় হতে হবে, আরও গণমুখী হতে হবে, এবং আরও কার্যকর হতে হবে, এবং এগুলো একটা ঘাটতি আছে আপনার রাষ্ট্রযন্ত্র করা প্রয়োজন।